প্রাউড ফিল করি আমি একটা কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি। সেই জায়গা থেকে আমি যখন মহারাষ্ট্র বা অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত বিশ্বে গেলাম, ইট ওয়াজ স্ট্রাগলিং যে আমাদের বহু শিক্ষিত ছেলেপেলে চাকরির কথা না বলে তারা ফার্মিং শুরু করছে, উদ্যুক্ত হচ্ছে। হোয়াটস রং? প্রাইভেট বললে আমরা যারা স্বপ্ন থেকে শিক্ষক হয়েছি আমাদের একটা আত্মসম্মান বোধে লাগে। তা আমরা অনেকের সাথে কম্পিটিশন গিয়ে এই টেক ইভেন্টটিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি বিউবিটি। ইনশাল্লাহ আই উইশ আফটার 4 years বিউবিটি মাস মোর টেকনোলজি ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি হবে। আমি জন্মগ্রহণ করি বর্তমানে জামালপুর জেলার সদর উপজেলা মুক্তাগাছার সাইডটা, ময়মনসিংহের সাইডটাতে। সেখানে একটা গ্রামের নাম রাজাপুর। আমার স্কুল জীবনটা বেসিক্যালি ওখানেই কাটে। প্রাইমারি স্কুলটা কাটে আমার দাদার জমিতে প্রতিষ্ঠিত, আমার চাচা প্রতিষ্ঠা করেছেন সেখানে। তারপর আমি আমার বাড়ির পাশেই একটা হাই স্কুলে পড়াশুনো করি। তারপরে কলেজ লেভেল আমার কাটে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে। আমার শিক্ষা জীবনের একটা বেস্ট টাইম, যদি ইট ওয়াজ শর্ট 2 years, আমি মনে করি ময়মনসিংহ কেটেছিল। এর একটা বড় কারণ ছিল আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক বলতে যাদেরকে বোঝায় তার একটা বড় অংশ পেয়েছি নাসিরাবাদে। যেমন দু একজনের নাম না বললেই নয়, সেটা হচ্ছে প্রফেসর গুলাম সামদানি কুরাইশি, আমার একজন অতি শ্রদ্ধেয় শিক্ষক। আমি দেশে আসার পর দেখা করার জন্য চেষ্টা করেছিলাম, পারলাম না, কয়েকদিন আগে চলে গেলেন। প্রফেসর যতীন সরকার। এদের যে মানে শিক্ষক বলতে যে কী বোঝায়, যে ক্লাসরুমে দেখেছি বা ক্লাসরুমের বাইরে দেখেছি, ওনাদের সান্নিধ্যে কেটেছে। তো আমার সবসময় প্রিয় শহরগুলোর মধ্যে একটা শহর হচ্ছে ময়মনসিংহ। অনেক সময় অজান্তে বলে ফেলায় আমি ময়মনসিংহের ছেলে। যাই হোক, তারপর আমি চলে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সূচনাটা ছিল আমার ভালো, এই জন্যই আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় গেলাম। সে সময় অত ফ্যাকাল্টি ছিল না, এন্টায়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটা ফ্যাকাল্টি ছিল, ফ্যাকাল্টি অফ সায়েন্স। আমি অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হই। হ্যাঁ, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু ফার্স্ট হই, তখন একটা আসলে স্বপ্ন পূরণ হয়ে গেল যে যারা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তারা তো শিক্ষক হয়। আমি যেহেতু ফার্স্ট হয়ে ঢুকেছি, আমিও তো শিক্ষক হব, আমিও ফার্স্ট ক্লাস ফার্স্ট হবো। এই স্বপ্ন থেকে আসলে এই শিক্ষক হওয়ার স্বপ্নটা দানা বেঁধে গেল। আর তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আছেন, যেমন প্রফেসর সাইদুর রহমান খান স্যার, অসুস্থ, বেঁচে আছেন। আমার একজন খুবই নামকরা শিক্ষক। প্রফেসর আবুল হাশেম, হ্যাঁ, স্যারের বলিষ্ঠ রাজনৈতিক জীবন আছে, কিন্তু ক্লাসরুমে উনি একজন হিউম্যান ছিলেন আর কি, আমি এটা বলবো, এখনও আছেন। তো দু একজনের নাম বললাম, আমার আরও শিক্ষক আছেন যারা, এদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার একটা সুন্দর টাইম কেটেছে। ওখান থেকেও দেখতাম যে শিক্ষকদের সম্মান, শিক্ষকদের আদার্স সোশ্যাল আপনার রেসপেক্টটা, এসবের মোহর পড়ে গিয়ে আসলে শিক্ষক হয়ে গেলাম। কিছুটা বলতে পারেন লোভ থেকেই হয়েছে। হ্যাঁ, জয়েন করলাম ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে প্রথম। ওখানে আমি বছর 3 মতো শিক্ষক ছিলাম কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। তারপর আমি একটা স্কলারশিপ পেয়ে গেলাম অস্ট্রেলিয়া যাওয়ার জন্য, পিএইচডি করব। সে সুবাদে আমি চলে গেলাম অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে পিএইচডি করার সুযোগ হলো, আপনারা নাম জেনে থাকবেন, সেটা মোনাশ বিশ্ববিদ্যালয়। মোনাশ হচ্ছে অস্ট্রেলিয়া G8 গ্রুপ নামে একটা গ্রুপ আছে, বেস্ট টপ 8 ইউনিভার্সিটি। আই এম দ্য ফর্চুনেট গাই ফ্রম বাংলাদেশ যে আমি ওটাতে স্টাডি করার সুযোগ পেয়েছিলাম। জীবনটা বোধহয় পাল্টে ওখানেই গেল। সেটা হলো যে টু বি অনেস্ট, মানে কম্পিউটার সায়েন্সের শিক্ষা কথা করলেও সে সময় আমার একটা ল্যাপটপ ছিল না, মোবাইল তো দেখেই নাই। হ্যাঁ, ডিপার্টমেন্টের কম্পিউটার যে কয়টা ছিল আসলে ছাত্ররাই দখল করে থাকতো। আমি ঠিক দখল বলবো না, প্রয়োজন ওরা বসে থাকতো, আমি এই শব্দটা বলবো। শিক্ষকদের রুমে তো কোনো কম্পিউটার ছিল না। আজকের যারা শিক্ষক তারা তো অনেক ফরচুনেট, তাদের স্মার্টফোন আছে, ল্যাপটপ আছে, ইভেন আইপ্যাড পর্যন্ত আছে, আমি দেখি। আমার মেয়েরও আছে, আমি শিক্ষকদের দোষ দিচ্ছি না। যাই হোক, যখন চলে গেলাম না জানি কম্পিউটিং, না জানি সার্চ সিস্টেম, তখন কিন্তু গুগল আসে নাই। ইট ওয়াজ ব্যাক 2000, আমরা ইয়াহু ইউজ করতাম। যাই হোক, তো তারপরে মুনাসের সাথে ফ্যামিলিয়ার হইতে শুরু করলাম। আমি যেহেতু মেলবোর্নে থেকেছি, মেলবোর্ন হচ্ছে কোল্ড ওয়েদারের জায়গা। হ্যাঁ, ওখানে গরম পানি, ঠান্ডা পানি এই ব্যবস্থা থাকবেই প্রত্যেক বাসায়, কারণ ওখানে গরম পানি ছাড়া গোসল করা রিয়েলি চ্যালেঞ্জিং।
টু বি অনেস্ট, হ্যাঁ, আমি বাংলাদেশে যে পরিবারে জন্মগ্রহণ করেছি আমি ডেফিনেটলি ক্লেম করতে পারি না যে আমি উচ্চ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি। এটার জন্য আপসেটও ফিল করি না, আমি প্রাউড ফিল করি আমি একটা কৃষকের ঘরে জন্মগ্রহণ করেছি। আমার বাবা ব্যবসায়ী থাকলেও আমি আমার বাবাকে কৃষক হিসেবে দাঁড় করাতে চাই। সেই জায়গা থেকে আমি যখন মনে আসে বা অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত বিশ্বে গেলাম, ইট ওয়াজ স্ট্রাগলিং। আই ডোন্ট নো হাউ টু মিক্স hot water and cold water in the washroom, I mean bathroom for shower. আমি যে কারণে বিষয়টা বললাম যে এভাবে স্ট্রাগল করে আমরা বিদেশে নিজেদেরকে দাঁড় করাইছি। সেখানে আমাদের বাংলাদেশের ছেলেরা সে সময়ের কথা বলছি, মায়ের কাছে রান্নাঘরে যাবে, এটা আমাদের কালচারে পড়ে না, অথবা আমরা এগুলো শিখি নাই। হ্যাঁ, ওখানে আমার এই কাজগুলো শিখতে হয়েছে, থালাবাটি পরিষ্কার করতে হয়েছে। তো এই লার্নিংগুলো ছিল একটা কমপ্লিট হিউম্যান হিসেবে লার্নিং অস্ট্রেলিয়া। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট অ্যান্ড অস্ট্রেলিয়ান পিপল। তাদের ট্যাক্সের মানি আমাকে দিয়েছে, সাপোর্ট দিয়েছে। এনিওয়ে, সেই পিএইচডি করতে যেয়ে আসলে আমি যে বিষয়ে পিএইচডি করি এটা একটা নতুন বিষয় ছিল, যেটা আজকের এআইয়ের আগে মূল যেটা বিষয়, আপনি যদি মানবদেহে একটা জায়গাকে আপনি হিট করেন সেটা বলব ব্রেন। আপনার ব্রেন যদি নড়াচড়া করে মানে ঠিকমতো পারফরমেন্স না শো করে, আপনি কিন্তু টলে টলে পড়ে যাবেন। আমরা কিন্তু অনেকে জানি না, আমরা মনে করি যে বডিতে যখন দাঁড়ায় পায়ের উপরে দাঁড়ায় আছে, দ্যাটস নট ট্রু। তোমার পা কেউ দাঁড়িয়ে রাখছে তোমার ব্রেন। তো এই ব্রেনটার সাথে যদি আমি এআইয়ের একটা কম্পেয়ার করি, এই এআইয়ের ব্রেনটা হলো মেশিন লার্নিং। হ্যাঁ, এই মেশিন লার্নিংয়ের উপরে আসলে আমার পিএইচডি। আমি অনেককে বলে ফেলি যে আমার এআইয়ের উপরে পিএইচডি, আমি মেশিন লার্নিংয়ের পিএইচডি করি। এটা টোটালি একটা নিউ টপিক ছিল। বহু দিন রাত আমি নাকের পানি চোখের পানি এক করতে হয়েছে অনেস্টলি। এখানে একটা মানে অনিশ্চয়তা এসেছে, আমাকে বোধহয় পিএইচডি ছাড়াই দেশে ফেরত যেতে হবে, এটা ছিল। তো এই রিস্কটাকে মিনিমাইজ আমরা কীভাবে করেছি, আমি যখন সকালে সজাগ পেতাম তখন আমি বিশ্ববিদ্যালয়ে চলে যেতাম আমার ল্যাবে। হ্যাঁ, আমার গাড়ি ছিল না, কখনো হেঁটে যেতাম, কখনো সাইকেলে যেতাম। আবার যখন ঘুমে টলে পড়তাম, মানে এটা হতে পারে রাত 2টা, আর্লি মর্নিং 2 AM or 3 PM, অথবা ওয়াইফ একা আছে, সে কল করছে, এরকম 2টা-3টার দিকে ফেরত যেতাম। তাহলে আমার ঘুমের টাইমটা কয়টা ছিল? ম্যাক্সিমাম 4 থেকে 5 ঘন্টা। তো এই স্ট্রাগল করে আসলে আপনার ওখান থেকে পিএইচডি করলাম। আলহামদুলিল্লাহ, আমি পিএইচডি ডিগ্রি যখন করি তখন আমি মোনাশের অ্যাওয়ার্ড পেয়েছিলাম, আমার থিসিস অ্যাওয়ার্ড পেয়েছিল। তো যখন অ্যাওয়ার্ডটা পেলাম তখন এটা হয় যে থিসিস সাবমিট করার পরে কাজের ইভ্যালুয়েশনের উপরে অ্যাওয়ার্ড দেওয়া হয়। থিসিসটা আপনার ধরেন এক্সপার্টের কাছ থেকে ইভ্যালুয়েশন হওয়ার আগেই এই অ্যাওয়ার্ড পাওয়া যায়। এই অ্যাওয়ার্ড যখন পেয়ে গেলাম তখন এটা সুবাদেই আমার রেজাল্ট পাবলিকেশন করার আগেই আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার অফার পেয়ে যাই। তো ওখানে শিক্ষকতার একটা সুযোগ আসে, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষকতা করেছি, মোনাশে শুরু করেছি, তারপরে আমি সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, আমি শিক্ষকতা করেছি ডিকিন ইউনিভার্সিটিতে বেশ কিছুদিন। সিন্স 2006 to 2014 আই ওয়াজ দেয়ার অ্যাজ এ টিচার। তারপর মনে হলো অস্ট্রেলিয়াতে অনেক লম্বা সময় শিক্ষকতা করলাম, একটু এদিক সেদিক গেলে কেমন হয়। সে সুবাদেই তখন একটু নড়াচড়া দেওয়ার চেষ্টা করলাম। ওখানে অফার পেয়ে গেলাম প্যাসিফিক থেকে, সাউথ প্যাসিফিক একটা কান্ট্রি আছে, আমরা জানেন অনেকগুলো কান্ট্রি ওখানে আছে, তার মধ্যে একটা হলো ফিজি। ইটস এ বিউটিফুল কান্ট্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির নিচে যে একটা জগৎ তৈরি করছে, এটা ফিজিতে না গেলে হয়তো বুঝতাম না। তো অ্যাট দ্য সেম টাইম আমি ইউরোপ থেকেও শিক্ষকতার অফার পেলাম, তখন আমি ফিজিতে আসলাম। ফিজিতে যখন শিক্ষকতা করি আই এনজয় রিয়েলি। ওখানে মানুষগুলা আমার মতো লোক দরকার মনে হয়েছে, কারণ অস্ট্রেলিয়াতে তো আমার মতো অনেকেই আছে, ওখানে এই সংখ্যাটা কম। আমি বলছি না আমি টপ লেভেলের সায়েন্টিস্ট অথবা একাডেমিক, আমার যতটা ক্ষুদ্র জ্ঞান আছে আমি দেখছি ফিজিতে আমি যে ডেলিভারিগুলো দিতাম ওরা ওগুলো খুব আগ্রহ করে নিত, আমার ক্লাসরুমগুলো ফুল থাকতো, এই জিনিসগুলো ভালো লাগতো আর কি। যাই হোক, ফিজিতে শিক্ষকতা করলাম। তারপরে ফিজিতে শিক্ষকতা করার পরে কোভিড আসলো, আমাদের গ্রেট ফ্রেন্ড। জানেন সারা পৃথিবীতে একটা মুভমেন্ট হয়েছে, সে সময় সঙ্গত কারণেই আমি অস্ট্রেলিয়াতে ব্যাক করলাম। তখন আমি একটা অর্গানাইজেশন জয়েন করলাম, তার নাম হচ্ছে থেলাস। থেলাস হচ্ছে ন্যাচারাল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 কোম্পানি ইন ইউরোপ। তো ওখানেও একটা লার্নিং ছিল আমার থেলাসে। আমি তো মাস্টার বেসিক্যালি। থেলাসে যে এটা আমি লার্ন করলাম যে কর্পোরেট ওয়ার্ল্ড আসলে কেমন,
শিক্ষকদের সাথে ইন্ডাস্ট্রি একটা ডিফারেন্স হলো, শিক্ষকরা খালি অর্ডার দেয়, ছাত্রদের বলে এটা করো করো এটা করো, কিন্তু ইন্ডাস্ট্রিতে আমাদের অর্ডারকে শুনতে হয়, এটা করে নিয়ে আসো এটা করে নিয়ে আসো। এ নিয়ে ওদের যে কালচারটা, যেহেতু ফ্রান্সের কোম্পানি, ইটস এ ওয়ান্ডারফুল কালচার, এই অ্যাডমিনিস্ট্রেটিভ নর্মগুলো আমি ওখানে শিখলাম। তারপরে মন চাইলো যে আসলে আমি ইন্ডাস্ট্রির জন্য সুইটেবল না, গো ব্যাক টু একাডেমিয়া। আমি আবার ফিজিতে ব্যাক করলাম। ফিজিতে কিছুদিন থাকার পরে আবার আমার দেশে ব্যাক করার একটা সুযোগ হলো। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড পিপুল, যেটা সুযোগ হয়েছে এই সুযোগটা আমি নিয়েছি। আমি এই বিইউটি বাংলাদেশ ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর হিসেবে জয়েন করার সুযোগ পেয়েছি, এবং আমি উইদাউট এনি কোশ্চেনে এই সুযোগটি নিয়েছি। এবং আমি দেশে ফিরতে পেরে 24 বছর পরে আমার জনগণ বা আমার ছাত্রদেরকে কিছুটা দিতে পারবো এই আশা নিয়ে যেহেতু ফিরেছি, এবং দিতে পারছি আশা করি, এই একটা ইমোশনের ভিতর এখনো চলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে আমার যেটা মনে হয় দুটো জিনিস। ফার্স্ট আমি বলবো, এটা আমরা যখন বিদেশে থাকি মানে তখন কয়েকটা জিনিস আমাদের সামনে খুব একদম টপ থ্রির মধ্যে পড়ে আসে। একটা হয় আমার দেশ, দ্বিতীয়টা হয় আমার ধর্ম, আর তৃতীয়টা যদি বলি ডেফিনেটলি আমার মা। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের সামনে আসে, অথবা কেউ এটাকে 1 2 3 এভাবে করতে পারে। যেহেতু আমার ধর্মীয় প্র্যাকটিসটা অস্ট্রেলিয়াতে একটু বেড়েছে, আমি বলবো যেটা প্রয়োজন এটা করি না, কিন্তু একটু বেড়েছে। মাঝে মাঝে এই প্রশ্নটা আমার নিজের মনেই আসতো যে আমার মেয়েকে আমি অস্ট্রেলিয়াতে পড়াচ্ছি, যে মেয়েটা অস্ট্রেলিয়াতে বর্ন করেছে, জন্মসূত্রে যে অস্ট্রেলিয়ার নাগরিক, সেই মেয়েটার পার ইয়ারে আমার স্কুলে টিউশন ফি দিতে হয় $50,000 অজি ডলার, অস্ট্রেলিয়ান ডলার। আর আমার সরকার আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে পার মান্থে অস্ট্রেলিয়ান 20 সেন্টস। আমার মেয়ে কিন্তু আমার বাসায় থেকে পড়তেছে মনে হয়, সেখানে কিন্তু আরও কস্ট অ্যাড হবে, কিন্তু আমাকে আমার সরকার হলে থেকে একটা ডবল বেডের রুমে থেকে আমাকে দুইজন, মানে আমরা দুইজনই থাকতাম, সেখানে থেকে পড়িয়েছে 20 সেন্ট দিতাম পার মান্থে। কেন বিলিভ ইট, পৃথিবীর কোথাও পাওয়া যাবে? তা আসলে কি আমার সরকার আমাকে ঋণী করেছে? না, ঋণিত করেছে। দেখুন ওই ধর্মীয় বিলিপটি থেকে বলছি যে আমি এই ঋণ শোধ না করে মারা যাবো, এটা তো হয় না। আসলে ওই ঋণ সুদের তাগিদে এসেছে দেশে, আর কিছু না। থ্যাংক ইউ, ইটস এ গুড কোয়েশ্চেন। আমাদের বাইরে থেকে, কারণ অস্ট্রেলিয়াতে খুব বেশি প্রাইভেট ইউনিভার্সিটি নাই, হ্যাঁ, মাত্র 3টা বিশ্ববিদ্যালয়কে 32টা বিশ্ববিদ্যালয় 3টা বিশ্ববিদ্যালয় প্রাইভেট করার সুযোগ দিয়েছে, গভর্নমেন্ট দেয় না, যেহেতু এটা সোশিও ডেমোক্রেট কান্ট্রি। হ্যাঁ, প্রাইভেটাইজেশন ওরা সাপোর্ট করে না। হাওয়েভার আমরা প্রাইভেট বলতে মনে করি এটা পিছনের বিষয়, বা প্রাইভেট বলতে আমরা একটা ভিন্ন দেখি। আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি একটা ভিন্ন। যেমন একটা মেয়ে যদি মেডিকেল পড়ে আমরা খুব তাকে বাহবা দেই, একটা মেয়ে যদি নার্স পড়ে আমরা একটু অন্য চোখে দেখি, যেটা অন্যায়, একদম অন্যায়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা নার্স হলো ফ্রন্টলাইন ওয়ার্কার, সেই পারমিশন দেয় পেশেন্ট ডাক্তারকে যাবে কি যাবে না। আমরা যেভাবে ডাক্তারকে রেসপেক্ট করি ওইভাবে একজন নার্সকেও রেসপেক্ট করি, এবং ওদের স্যালারিরও খুব একটা ডিফারেন্স নাই, ভেরি ক্লোজ। এনিওয়ে, তা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে ধারণা ছিল, আমারও যে ধারণা ছিল, আমি মনে করি বাংলাদেশে সেই ধারণা থেকে অনেক উপরে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়গুলো। দিস ইজ ভেরি পজিটিভ সাইন। আমার জাপানেও কাজ করার সুযোগ হয়েছে, সাউথ কোরিয়াতেও কাজ করেছি, সাউথ আফ্রিকাতেও কাজ করেছি। আমি জাপানের যে জিনিসটা আমরা জেনে থাকবেন, জাপানে মোর দেন 50% ইউনিভার্সিটি হচ্ছে প্রাইভেট। গভর্নমেন্ট প্রাইভেট ইউনিভার্সিটি যে ফাইন্যান্স দেয়, সেভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ফাইন্যান্স দেয়। আমি আপনার মাধ্যমে একটা যে বিষয় বলতে চাই মিডিয়াকে, আমরা আসলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেন না বলি, আমরা যেন বলি এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বললে আমরা যারা স্বপ্ন থেকে শিক্ষক হয়েছি আমাদের একটা আত্মসম্মান বোধে লাগে। আমি কারো প্রাইভেট চাকরি করি না, আমি বিশ্ববিদ্যালয়ে চাকরি করি, আমি স্টুডেন্টদের সার্ভেন্ট, রাষ্ট্রের জনগণের সার্ভেন্ট, আমি অন্য কারো সার্ভেন্ট নই। যাই হোক, তা আমাদের বিশ্ববিদ্যালয়ে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এগিয়েছে। আপনি যদি লক্ষ্য করুন, একটা স্ট্যাটিস্টিক্স নেন, দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রিসার্চের মান, প্রজেক্ট,
এবং এদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চিন্তাভাবনা এই জায়গায় এরা অনেক এগিয়েছে। আমি বেশ কয়েকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেখছি এদের বাচ্চারা, গ্রাজুয়েটরা যে ওয়ান্ডারফুল ওয়ে ইংলিশে কমিউনিকেশন করছে, দিস ইজ ভেরি পজিটিভ সাইন। আপনি মানুন আর না মানুন, ল্যাঙ্গুয়েজের উপরে আপনার দখল আনতেই হবে। কারণ আপনি যখন গবেষণা করবেন তখন তো মেজরিটি অফ দ্য গবেষণার পেপারগুলো হচ্ছে ইংলিশে। আপনি যদি ইংলিশে দখল না থাকে আপনি তো বুঝবেন না। আর যখন মানুষের কাজ না বুঝবেন, আপনি একটা কাজ করলেন যেটা অলরেডি হয়ে গেছে, এই কাজটা সোশ্যাল কোনো ভ্যালু নেই। এনিওয়ে, এইসব জায়গায় আমি মনে করি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এগিয়েছে। এবং আমার বেশ কিছু জিনিস সেখানে ভালো লেগেছে, যেটা হলো আমাদের সময় বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিতর আপনার পলিটিক্যাল দলগুলো খুব অ্যাক্টিভ ছিল, যেটা আমি বলবো একটা পয়জন শিক্ষা ইনস্টিটিউশনের জন্য। আসলেই তাই যে একাডেমিক ইনস্টিটিউটে ছাত্রদের হাতে রাজনীতিকে তুলে দেওয়া, এটা একেবারেই একটা ডিজাস্টার। তা আমি মনে করি এটা আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই দিক থেকে এখনও অনেক সেফ আছে। তাহলে কি আমরা পলিটিক্স করলে মনে করি যে নেতৃত্বে মানে গুণাবলী নিয়ে এসে বড় হয়, তাহলে কি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নেতৃত্বে গুণাবলী নিয়ে বড় হচ্ছে না? অবশ্যই হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সুন্দর একটা কনসেপ্ট দাঁড় করিয়েছেন আমার অগ্রজরা, আমি তাদেরকে থ্যাঙ্কস দেব, যে ক্লাবগুলো আসলেই খুবই সুন্দর একটা অ্যাক্টিভিটিস। আপনারা শুনলে আশ্চর্য হবেন, বিউবিটিতে আমি আসার পর দেখেছি এই ক্লাবগুলোকে একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো উচিত। এই ক্লাবগুলোর সাথে আমি বসেছি নিজে, আমি বসে তাদেরকে বলছি তোমার ডেমোক্রেসি প্র্যাকটিস করো। স্যার মানে কি? মানে হলো তোমরা সুন্দরভাবে আগে ক্লাবগুলোকে নিজেদেরকে মেম্বারশিপকে পার্মানেন্ট করো, সাবস্ক্রাইব মেম্বার হও, হওয়ার পরে যারা সাবস্ক্রাইব মেম্বার তারা ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে আসো। এবং ইলেকশনের টুলটা আমি নিজে বানিয়েছি, এবং আমার ছাত্ররা এই যে শয়ে শয়ে হাজার হাজার ছাত্র ভোট দিয়েছে, একজন একটা সিঙ্গেল ওয়ার্ড কমেন্ট করে নেয়। আমি বলেছিলাম এই ইলেকশন টুলে যদি কোনো ধরনের প্রবলেম হয় দায়ভার অ্যাজ এ ভাইস চ্যান্সেলর আমি নেব, আমি নিয়েছি। আপনি শুনলে আশ্চর্য হবেন, যখন একটা ডিপার্টমেন্টে অনেক ছাত্র সিএসির, তখন ওরা যখন ভোটিং করতে গেছে আমার সিস্টেম কলাপস করছে, কারণ অনেক ছাত্র একসাথে ভোট দিতে গেছে। তখন আমি বলছি বাকি এটা ম্যানুয়ালি নিয়ে নাও। আমার ট্রিপুলি স্টুডেন্ট আমার অফিসে চলে আসে, স্যার আমরা ম্যানুয়ালি ভোট দিব না। আমরা তার মানে কি? স্যার আপনি যে জিনিসটা বানাইছেন এটা চমৎকার জিনিস, ওইটাকে ফিক্স করে আমরা ওটাতে ভোট দেবো। আমি এত খুশি হয়েছি, আমি তো এটাই চেয়েছিলাম, আমার ছাত্ররা টেকনোলজি ফ্রেন্ডলি হোক। তা এরা আপনার এইভাবে ভোটিং দেওয়ার ফলে আমি ওখানে আমার নিজের ডেমোক্রেসি মডেল দিয়েছি, যে সর্বোচ্চ ভোট পাবে সে প্রেসিডেন্ট হবে, সে যদি রিফিউজ করে সেকেন্ড পার্সন যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার রাষ্ট্র যেহেতু নারীদেরকে পলিটিক্যালি প্রমোট করতে চায়, আমিও সেই সিস্টেম রেখেছি। মেয়েদের মধ্যে যে সর্বোচ্চ ভোট পাবে সে ওই কোটাভিত্তিক বলবো সে ভাইস প্রেসিডেন্ট হবে। ওরা মেনে নিয়েছে, ছাত্ররা কোনো প্রশ্ন তোলে নাই। এভাবে কমিটি দাঁড় করে দিয়েছি। আমি কমিটি দাঁড় করে দিয়ে এখানে একটা অ্যাডভাইজারি কমিটি দিয়েছি। অ্যাডভাইজারি কমিটি দিয়ে প্রত্যেকটা ইলেকটেড কমিটি অ্যাডভাইজারি কমিটির সাথে বসে তোমরা বাজেটিং করো। আমি বাজেট করেছি প্রায় ৮০ লক্ষ টাকা ক্লাবগুলোর জন্য বাজেট করেছি। ওভার দ্য ইয়ার তোমরা প্রোগ্রাম করো। ওরা ওভার দ্য ইয়ার প্রোগ্রাম করতেছে। অ্যাজ এ রেজাল্ট নান অফ দ্য ক্লাব রিপ্রেজেন্টেটিভ নেভার দে আর নকিং মাই ডোর। ভাইস চ্যান্সেলর যদি এই ক্লাবের এগুলা করে, ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট করবে কীভাবে? ভাইস চ্যান্সেলর তো অনেক কাজ, প্রোগ্রাম ডেভেলপমেন্ট করবে, বাইরের বিশ্বের সাথে কানেক্ট করে বিশ্ববিদ্যালয়কে গবেষণাকে সমৃদ্ধ করবে, অনেক কাজ না? কিন্তু আনফর্চুনেটলি এগুলোও ভাইস চ্যান্সেলরকে করতে হতো। এই জায়গা থেকে তাদেরকে বের করে নিয়েছে, তারা কিন্তু এখানে নেতৃত্বে আসতেছে। বিউবিটির মতো বিশ্ববিদ্যালয় আমরা বলছি না যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা টপ। আমি আসার আগে এই বিশ্ববিদ্যালয়ের রিসার্চের র্যাঙ্কিং ছিল 30। আমি জয়েন করবার আলহামদুলিল্লাহ 1.5 বছরে আমাদের র্যাঙ্কিং আমরা 11-এ পৌঁছে গেছি। এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট। ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আমরা এসেছি, এটাও আমাদের অ্যাচিভমেন্ট। এগুলো কিন্তু আমার কলিগ বা ছাত্রদের সহযোগিতায় পাচ্ছে। আমার ছাত্র যে ভালো না করতো, রেজাল্টের পারফরমেন্স যে ভালো না হতো, আমি কিন্তু এই র্যাঙ্কিংগুলো ঢুকতে পারতাম না। তো এই যে ছাত্ররা যে এইসব মধ্য দিয়ে যাচ্ছে, ওরা কিন্তু একটা সুশৃঙ্খল নেতৃত্বের গুণাবলী নিয়ে বড় হচ্ছে। তাহলে কয়েকটা জিনিস, ওরা স্মার্টলি আসতেছে, অতি স্মার্ট হয়ে বেরিয়ে যাচ্ছে। ওরা গবেষণা করছে, যেটা আমাদের অনেক আনফর্চুনেট বলবো আমি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নাই।
মুনেশ, আমি যখন স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাই তখন আমার পাবলিকেশন ছিল জাস্ট ওয়ান, সেটা আবার বাংলাদেশের জার্নালে, আলহামদুলিল্লাহ, আমি ছোটো করবো না। হ্যাঁ, আজকে আমার একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের সাথে কথা হলো যে আমেরিকান স্কলারশিপ পেয়েছে, 2টা বিশ্ববিদ্যালয় থেকে ফুল স্কলারশিপ পেয়েছে। সে আমার সাথে আজকে সাক্ষাৎ করতে আসছিল, আমার দোয়া নেওয়ার জন্য আসলে, স্যার দোয়া করবেন আমার জন্য, ভিসাটা হয়ে যায়, আমি চলে যাব। এই ছেলেটি যখন অ্যাপ্লাই করেছে স্কলারশিপের জন্য, ওর কম করে হলো 12টা ইন্টারন্যাশনাল টপ জার্নালে পাবলিকেশন আছে। আমরা রিসার্চে বলি Q1 জার্নালে। এই যে দেখেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেটা আমরা বলি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়, এদের কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে। তা আপনি যেটা বললেন প্রশ্নটা, আমরা যে দৃষ্টিতে, সামাজিক দৃষ্টি থেকে এই যে নার্স আর ডক্টরকে আলাদা করে দেখি, এই দৃষ্টিটাকে আমরা চেঞ্জ করি। আজ থেকে 5 বছর পরে আমি গ্যারান্টি দিয়ে দিলাম যে কোয়ান্টিটিভ রিসার্চ করে সেই বলে দিতে পারবে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে গুণগত মানে কতটা এগিয়ে গেছে। আমি আমার ইয়াং জেনারেশনকে বলবো, এরা খুবই স্মার্ট। আই অলওয়েজ ফিল প্রাউড ফর দ্যাম। এতে স্মার্ট হওয়ার কিছু সুযোগও আছে যেটা আমাদের সময় ছিল না। এই যে টেকনোলজির সাথে যাদের সম্পৃক্ততা, এটা এদের আছে। দে আর ফরচুনেট চাইল্ড। হ্যাঁ, এরা মানে আমি বলবো অসম্ভব স্মার্ট। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখলে যতটা পারি পথ পরিবর্তন করে যেতাম, এরা কিন্তু করছে না, তার মধ্যে সাহস হয়েছে, এটা ভালো। আমরা কখনো কোশ্চেন করতাম না ক্লাসরুমে, খালি শুনেই যেতাম। এরা কিন্তু কোশ্চেন করে, এবং শিক্ষক বললে এরা প্রটেস্ট করে, হুইচ ইজ ভেরি গুড। একটা মানুষের কনসেপ্ট কখন ক্লিয়ার হবে, জানার মাত্রাটা কখন ক্লিয়ার হবে, যখন সে কোশ্চেন করতে শিখবে। এটা খুবই জরুরি। তা এই জেনারেশন আমি মনে করি যে লাকি আমরা, যারা একটু প্রবীণ, এই জেনারেশনকে আমরা পেয়েছি। আপনি টেকনোলজির ভাষা যদি বলেন যে টেকনোলজি মেসেজটা ফার্স্ট আসে ইয়াং জেনারেশন কথা। আমি একটা এক্সাম্পল দিই। আপনার ঘরে যদি 10 বছরের বাচ্চা থাকে, ও যে মোবাইলে ফাংশন জানে আপনি জানেন না। আপনি যখন প্রবলেম, বাবা এটা ঠিক করে দাও তো, আপনি এটা বলেন। তো আমি মনে করবো এটা টেক ফ্রেন্ডলি জেনারেশন। মডার্ন ইকোনমিক্সের থিওরিতে যদি দেখেন যে সেই দেশ হচ্ছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ যে দেশ তার জনগণকে এই দুইটা হাতকে কাজে লাগাইতে পারে। মনে হয় আমরা কিন্তু একটা অসম্ভব সম্ভাবনাময় দেশে বসবাস করছি। তা আমি এই জেনারেশনকে নিয়ে প্রাউড ফিল করি। আমি আমার স্পিচে প্রায়ই বলে ফেলি, যে দেশে, আমি কোম্পানিটার নাম বলবো না, আমি রেসপেক্ট করবো, যে দেশে একটা বিড়ি বিক্রি করে শীর্ষস্থানীয় কোম্পানি হওয়া যায়, এই দেশের মতো সুযোগ অন্য কোনো দেশে আছে? নাই। আজকের পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। আমার সরকার যদি একটু কাইন্ড হয় ছাত্রদের প্রতি, তারা বিদেশে যে $2 ইনকাম করে, এই ডলার তার ট্যাক্স দেবে। এটা প্যাসেজটা যদি খালি তৈরি করে দিতে পারে যে ডলারটা বাংলাদেশে আসুক, সরকারের এত চাকরি ক্রিয়েট করার প্রয়োজন হবে না। আজকের যে স্টুডেন্ট, সে একটা সিম্পল ল্যাপটপ নিয়ে দিনে $200-400 ইনকাম করা কোনো বিষয়ই না। আমাদের সময় এই চিন্তাটাই আমাদের ছিল না। আমরা মাস্টার্স করব, প্রয়োজনে এমফিল করব, করে চাকরিতে ঢুকবো, না চাকরি পাওয়া যাবে না। সেখানে ফিল্ড ছোট ছিল, এখন কিন্তু এটা নাই। ইভেন আমি এইসবও বাদও দিলাম। আজকাল আমি যেটা দেখছি বাংলাদেশ ফেরত এসে, যে আমাদের বহু শিক্ষিত ছেলে পেলে চাকরির কথা না বলে তারা ফার্মিং শুরু করছে, উদ্যোক্তা হচ্ছে। হোয়াটস রং? ও এই জায়গাও আমাদের কনসেপ্ট ভিন্ন। আমাদের একটা ছেলে যখন ফার্মিং শুরু করে, আমরা এটাকে মনে করি শেষ, ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠালাম আর এসে ফার্মিং শুরু করলো। উন্নত বিশ্বে যদি দেখেন, তারাই প্রাউড ফিল করে ক্লাসরুমে যখন দাঁড়ায় জিজ্ঞেস করা হয় তোমার প্যারেন্টসের প্রফেশন কি, যারা কৃষকের ছেলে বুক উঁচা করে বলে আমার বাবা ফার্মার। এই জন্য এই কনসেপ্টগুলোকে আমাদের চেঞ্জ করাটা জরুরি, দৃষ্টিভঙ্গিটাকে জরুরি। আমরা এদেরকে ওয়েলকাম করি। সরকারের তরফ থেকে আমরা যে প্যাসেজগুলো দেওয়া যায়, টেকনোলজি যে জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের কাছে একটু হ্যান্ড ওভার করে দিতে পারি, হ্যাঁ, যে সহজভাবে দিতে পারি, সেই সুযোগগুলো করলে আমার মনে হয় সরকার নিজের উপর অনেক চাপ কমে যাবে। এই চিন্তা ভাবনাগুলো আমরা একটা শুরু করি। আমি একটা এভিডেন্স দিয়ে শুরু করি। আমাদের একটা এক্সপো হয়েছে বিগত সরকার আমলে,
আমাদের অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের আন্ডারে হয়েছে, যেটা বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্র। এখানে আপনার অনেকেই এসেছিল, আমাদের সিস্টার ইউনিভার্সিটি বা আমাদের সিনিয়র ইউনিভার্সিটি ঢাকা, বুয়েট, সবাই এসেছিল। অ্যাট দ্য সেম টাইম দেশীয় এবং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিগুলোও এসেছিল। তা আমরা অনেকের সাথে কম্পিটিশন গিয়ে এই টেক ইভেন্টটিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি বিউবিটি। এটার ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের শেয়ার করি। আমার দীর্ঘ বাইরের শিক্ষকতায় দেখেছি যে আই মিন আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্টুডেন্টরা মাস মোর কানেক্টেড উইথ ইন্ডাস্ট্রি, বুঝছেন? কারণ এটা কিছু সুবিধা আছে। ইন্ডাস্ট্রি অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ করে, ইউনিভার্সিটি ক্লাসিক্যাল টেকনোলজি নিয়ে কাজ করে। এই সেতু বন্ধনটা যদি আপনি করে দিতে পারেন, এটা খুবই সুবিধা হয়। অ্যাজ এ রেজাল্ট আমার যেসব স্টুডেন্ট, 10জন স্টুডেন্ট একটা ইন্ডাস্ট্রিতে গেছে ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্টের জন্য, দেখা যাচ্ছে ওটা কমপ্লিট করার পরে 8 আউট অফ 10 ওরা অফার পেয়ে গেছে ইন্ডাস্ট্রি থেকে। আমি বাংলাদেশে যখন এটা চালু করতে যাচ্ছিলাম, ইন্ডাস্ট্রিদেরকে একটু নক করতেছিলাম, এটা আমাদের সমাজ ওয়েলকাম করছে না ছাত্রদেরকে একটু অ্যাটাচমেন্ট দেওয়ার জন্য। তখন আমার মনে প্রশ্ন আসলো, রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কথাটাও অ্যাট দ্য সেম টাইম চলে আসলো, যে কথাটা দিয়ে আমি নিজে লেখক হয়েছিলাম। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথা হলো যে তুমি যে বইটা পড়তে চাও সেটা যদি পড়তে না পারো, বইটা নিজে লেখছ না কেন? তা আমি তখন ভাবলাম, আমার ছাত্ররা ইন্ডাস্ট্রিতে যাবে ট্রেনিং নিতে, যে ছাত্ররা আমার এই সুযোগটা পাচ্ছে না, তার জন্য কি আমার কিছু করণীয় নাই? ওই চিন্তা থেকে আসলে আমি বিশ্ববিদ্যালয়ের ভিতর একটা ইন্ডাস্ট্রি দাঁড় করার চেষ্টা করলাম। সেটার নাম দিলাম বিউবিটি হাব। এটা সিলিকন ভ্যালির আদৌলতে আমার গ্রাজুয়েট, আমার কারেন্ট স্টুডেন্টরা কাজ করবে, প্রোডাক্ট বানাবে, আমি প্রোডাক্ট বিক্রি করব, একটা বড় শেয়ার তারা পাবে। আপনি শুনলে আশ্চর্য হবেন, শুধু বাংলাদেশ না, বিশ্বের কোথাও এই আইন নাই। আমার যে প্রোডাক্ট বানাবে তার 80% আমি ইনভেন্টরকে দেব। কোথাও এই শেয়ারিং রেশিওটা নাই, কিন্তু সেটা আমাদের বিউবিটি ট্রাস্টে অত্যন্ত কাইন্ড, তারা চোখ বুঝে এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে। আমরা সেই প্রোডাক্টগুলা এখন নিজেরা বানানো শুরু করেছি। আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু একটা এখানেই বলি, এই যে একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটার ব্যাকগ্রাউন্ডটা আমি বলি। হ্যাঁ, অ্যাজ এ ভাইস চ্যান্সেলার আই হ্যাভ এ 3 স্টাফ। হ্যাঁ, আমার একজন পিএস আছে, পার্সোনাল সেক্রেটারি, আমার একজন সিএস আছে, কাউন্সিল সেক্রেটারি, যে আমার মিটিংগুলো দেখে, আর আমার একজন এসএসএস আছে। আগে যে টার্মিনোলজিটা ছিল আপনারা ইউজ করেছেন এমএলএসএস, আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি। আমি দেখেছি এমএলএসএসদেরকে ইউনিভার্সিটি সিস্টেমে র্যান্ডমলি পিউন বলা হয়। আমার কাছে এটা খারাপ লাগে। ওদেরকে পিউন বলবো কেন? এটা তো পিউন হচ্ছে একটা অন্য টার্মিনোলজি, তাই না? আমি এটাকে চেঞ্জ করে যে অর্গানোগ্রাম তৈরি করেছি, ওখানে দিয়েছে ট্রিপল এস। ওরা নিজে থেকে ভাবতে শিখুক, তার ইউনিভার্সিটির স্টাফ, তার ইউনিভার্সিটির অবিচ্ছেদ্য অংশ। একটা ক্লিনার যদি ক্লিন না করে, আমি দোকান যেতেই পারবো না ক্লাসরুমে, তাহলে তাদের গুরুত্ব কি বিশ্ববিদ্যালয়ে নাই? তা ওদেরকে আমি বলেছি এখন থেকে ওদের টাইটেল হবে ট্রিপল এস, সাপোর্ট সার্ভিস স্টাফ, নো মোর পিউন। এনে প্রশ্ন যেটা হচ্ছে, আমি যখন ক্লাসিক্যাল কলিং বেল ইউজ করি, তখন দেখা যাচ্ছে যে টিপ দিলে আমি যে পিএসকে চাই আমার সিএস আছে, সিএসকে চাইলে আমার এসএসএস আছে। এটা একটা বিড়ম্বনা, আমার টাইমও তো হয়। অনেক সময় যখন কাজ করতে যে একটু মেজাজটা ভিন্নও থাকে। আমি বললাম এটার সলিউশন কী? এই সলিউশনে চিন্তা করে আমি এটা স্মার্ট কলিং বেল বানালাম, যার নাম আমি নিজেই দিয়েছি ট্রু কল। এখানে আমি 3 জনের ডেটা উইথ পিকচার সেভ করে রেখেছি। আমি যখন যাকে, আমি যদি এখন টিপ দিই আমার এসএসআর আসবে, আমি যদি একটু ঘুরাইয়া দিই এখন আমার সিএস আসবে, আরেকটু যে মুভ করি আমার পিএস আসবে। তো এটাকে ঘুরে আমি প্রেস করার সাথে ওই প্রান্ত থেকে জানবে যে স্যার আমাকে ডাকছে, এবং সে যদি উইথিন 10 কিলোমিটার ভিতর থাকে, আই ডোন্ট নিড ওয়াইফাই, সে বুঝতে পারবে স্যার আমাকে ডাকছে। সেই টেকনোলজি আমরা দাঁড় করিয়েছি। এখন প্রশ্ন হলো, পৃথিবী তাই একের ভিতর 7, এটার কি এটাই কাজ? না, এটার আরও কাজ করে দিয়েছি। এখন আপনি একজন পত্রিকার সম্পাদক, আপনি আসছেন, আমার এসএসকে বলবো স্যারকে চা কফি দাও, পারলে একটা স্যান্ডউইচ এনে দাম, কেন এটা বলবো? হ্যাঁ, আমি এখানে 2টা ক্লাস তৈরি করেছি, মাফ করবেন আমাকে। সেটা হচ্ছে, আপনাকে যদি আমি শুধু চা বিস্কিট দিতে চাই, আমি ওখানটা প্রেস করলে আমার এসএসএস বলবে স্যার এই গেস্টের জন্য চা বিস্কিট চেয়েছে।
আর যদি আমি আরেক জায়গায় প্রেস করি, স্যার বুঝবে, ও এসএসএস বুঝবে যে স্যার এই গেস্টের জন্য চা বিস্কিট এবং আরও কিছু চেয়েছে। আমি কিন্তু আপনার সামনে আমরা খাবার অর্ডারটা দিচ্ছি না, আমার ফিঙ্গার এটাকে করে দিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই মেশিনটা আমি এখানে এআই দিয়েছি, যেহেতু আমি এআই নিয়ে কাজ করি, ওটাই আমার ডোমেইন, আমি এআইকে বেচাকেনা করি। এখন এই মেশিনটা আমি হয়তো কোনো সময় শুনতে চাচ্ছি যে আমি এখন মোহাম্মদপুর যাব, আমার একটা মিটিং আছে ইউলেবে, এইটা রুট কন্ডিশন কি, আমি জিজ্ঞেস করার সাথে সাথে বলে দিচ্ছে যে রুটের কন্ডিশন এটা। আমি একটু রেডিওতে নিউজ, 1টা বাজে আমি একটা নিউজ স্টেশন যাই, আমার লাঞ্চ টাইম, আই হ্যাভ রাইট টু লিসেন অ্যাজ ওয়েল। তা আমি যে চাই সে নিউজ বলা শুরু করে দেবে। আমি যদি বলি হট নিউজ কোনটা আজকে ওয়ার্ল্ডে, এই মেশিনটা কিন্তু শুরু করে দেয়। যে এই জিনিসটা, এটা যেই দেখে সেই বলছে যে আমাকে একটা কপি দেন। হ্যাঁ, আমরা এটার ম্যানুফ্যাকচার করছি, আমার টিম চায়না যাচ্ছে, তারপরে আপনার এটা আমরা সবাইকে দিয়ে দেবো আর কি, কমার্শিয়াল আইটেম হিসেবে দেবে। আমাদের আরও কিছু ডিসকভারি আছে, আপনাদেরকে আমি ল্যাবে নিয়ে যাব, সেখানে এই বিষয়ে কথা বলব। আমি একটু ব্যাকে যেতে চাই। যেহেতু আপনারা অনুসন্ধানী রিপোর্ট করেন, আমার রিকোয়েস্ট থাকবে পারলে এটার একটা অনুসন্ধানী রিপোর্ট করেন। আমি গভর্নমেন্ট বা স্বাধীনতা কাউকে ব্লেম দেব না, এই রাইট আমি রাখি না। আমি একজন অর্ডিনারি সিটিজেন অফ বাংলাদেশ, আমি নিজেকে তাই মনে করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আই এম অ্যান অ্যাকাডেমিক, আমি গবেষণা করি, আমি কনস্ট্রাকটিভ সমালোচনা করি। এই ট্রেন্ডটা রিসেন্ট ট্রেন্ড নয়। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, স্বাধীনতা উত্তর যে সংখ্যাটা পিএইচডি করতে যেত, তাদের অলমোস্ট 100% ফেরত আসতো। স্বাধীনতার পরে, স্বাধীনতার উত্তর বলবো, স্বাধীনতার পূর্বে আমি বলবো, আসতো। স্বাধীনতার পরে এই সংখ্যাটা ড্রাস্টিক্যালি কমা ধরেছে। এটা একজন গবেষক অনুসন্ধান করুন কেন। আমার একাডেমিক দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, রাষ্ট্রের সিটিজেন নিরাপত্তাহীনতায় ভুগছে। সেটা কি ইকোনমিক ইনসিকিউরিটি অথবা সোশ্যাল সিকিউরিটি? একজন গবেষক বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় তারা বের করুন। এটা একটা ভাবনার বিষয় এবং এটা একটা বিশাল বেদি। এই জায়গায় আমাদের ট্রিটমেন্ট করার খুবই প্রয়োজন। আমি কিছুক্ষণ আগেই বললাম, মডার্ন ইকোনমিক্সের থিওরি হচ্ছে যে রাষ্ট্রের এই দুইটা কম্পোনেন্ট হচ্ছে স্কিল, সে রাষ্ট্র হচ্ছে তত ধনী। এখানে দেখেন, আমরা সম্পদ বলতে বুঝি কি, ডায়মন্ড, গোল্ড, অয়েল তো বিরাট জিনিস এখন, কিন্তু ইকোনমিক্সদের কথা তো আমাদের মানতে হবে। তারা কিন্তু এই একটাকেও পিক করে নাই। হিউম্যান স্কিল, অসম্ভব পাওয়ার যেখানে দেওয়া আছে। আমি পৃথিবীর অল্টারনেটিভ পৃথিবী গড়ছি এই ফিঙ্গার দিয়ে, এখানে পাওয়ার আছে না? তা আমার কথা হলো, এই পাওয়ারটা ড্রেন হয়ে যাচ্ছে। আমি ভালোবাসা জন্মাইতে পারছি না, এদেরকে সিকিউরিটি দিতে পারছি না, এদেরকে ঠেকাতে পারছি না। হ্যাঁ, এই জায়গায় আমি মনে করব উইথ ডিউ রেসপেক্ট রাষ্ট্রকে ইনিশিয়েটিভ নিতে হবে। একটা এক্সাম্পল দিয়ে এই টপিকটাকে শেষ করি। চাইনিজ গভর্নমেন্টের একটা পলিসি হলো 1000 প্রফেসর হান্টিং পলিসি। চায়না গভর্নমেন্ট দেখলো যে আমার চাইনিজ সিটিজেন যারা ওয়ার্ল্ডে নামকরা প্রফেসরে বিদেশকে সার্ভ করতেছে, তাদেরকে কি আমার আনার দায়িত্ব না দেশে? চাইনিজ গভর্নমেন্ট একটা অফার দিল যে তোমরা চাইনিজ অরিজিন যারা বিদেশে আছো, যে দেশে আছো সেখানে যে বেতন পাচ্ছ, আমি সাথে ডলারকে ম্যাচ করছি। ওখানে গাড়ি পেলে, ওখানে এত টাকা রিসার্চ গান পেলে, ওটাও ম্যাচ করছি। তোমরা আমার দেশকে 3-4 বছর বা 5 বছর সার্ভিস দিয়ে যাও। এটার জন্য তারা একটা অনলাইন পোর্টাল করলো। সো মেনি অ্যাপ্লিকেশনস, দেশের প্রতি ভালোবাসা আছে তাদের। হ্যাঁ, তারপরে ওখানে ফিল্টার করে নিয়ে আসলো। আমার একজন পিএইচডি সুপারভাইজার, উনিও সেসব অস্ট্রেলিয়া ত্যাগ করে চায়না চলে আসছে। তো ওনাদেরকে যখন নিয়ে আসলো, দেখেন, লক্ষ্য করুন, তখন চাইনিজ গভর্নমেন্ট ছাত্রদের সাথে কাউন্সিলিং বসলো। আগে তোমরা পিএইচডি করতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাইতা, যাদের কাছে যাইতা তাদেরকে তো আমি নিয়ে আসছি। ওয়াই ইউ ওয়ান্ট টু লিভ
স্টে হিয়ার, ডো পিএইচডি আন্ডার মাই ইউনিভার্সিটি। তারা রাজি হয়ে গেছে। এই যে কিছু চিন্তা, কিছু পলিসি মেক করা, কিছু ইনিশিয়েটিভ নেওয়া, কিছু ইনভেস্ট করা, এই চিন্তাগুলো আমাদের আগে আসতে হবে। নচেত এই ব্রেন টেনিসকে আমরা থামাতে পারবেন না। পৃথিবী ওপেন, যদি চলেও যায়, এই চলে যাওয়ার নাম দিয়ে আপনার সম্পর্ক তিক্ততা করেন না। আমরা তো বিভিন্নভাবে ক্লাসিফাই করা ধরছি যে একজন বিদেশে অনেকদিন থেকে আছে, তো অন্তর্বর্তী সরকার সময় সে দেশে আসছে, সে হাফ বিদেশি হাফ দেশি, এই ধরনের ক্লাসিফিকেশন থেকে আমরা ভুলে যাই। আমরা যদি তাদেরকে নাও আনতে পারি, তাদের সাথে আমরা মিট করি। আমাদের এডুকেশন মিনিস্টার আছেন, যথেষ্ট এফিসিয়েন্ট পার্সন। হ্যাঁ, একটা আমাদের তো অনেক টিচাররাই যারা বিদেশের সুনামধন্য আছেন, তারা তো বছরে 2 বছরে 3 বছরে একবার আসেন, সামটাইম ইন ডিসেম্বর। তাদের সাথে একটা সিটিং করা যেতে পারে, তাদেরকে আহ্বান জানাতে পারে, আপনারা যখন আসেন এই বিশ্ববিদ্যালয়গুলো একটু ভিজিট করেন, একটা ডেলিভারি দেন, ওখানে একজন গ্রাজুয়েটের কাছে কী এক্সপেকটেশন, এখানে কী হওয়া উচিত, একটা সেতু বন্ধন করেন। আপনি বিদেশে থেকেও আমার 10টা স্টুডেন্টকে বাংলাদেশ থেকে পিএইচডি করেন, 10টা থেকে 5টা বাংলাদেশে রিটার্ন আসুক, এটাও তো আমার একটা আছে। তো এই যে সিম্পল ইনিশিয়েটিভগুলো আমরা কিন্তু নিতে পারি। আপনি যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখেন যে আমরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, বিজ্ঞানের মা হচ্ছে ম্যাথ। আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যদি দেখেন, চাইনিজরা হচ্ছে নাম্বার 1 ইন ম্যাথমেটিক্স, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, আমরা কিন্তু তার মধ্যে পড়ি। তাহলে ন্যাচারালি আমরা কিন্তু ইন্টেলিজেন্ট। এখন আমরা এনভায়রনমেন্টের অভাবে ফুলটা ফুটছে না, এটা। ফুল ফুটতে গেলে কী করতে হবে এটা আপনি জানেন? জমিটাকে উর্বর আনতে হবে, পাশের পরিবেশগুলো ফুল ফোটার সাথে সাথে ছাগল যেন দাঁড়ায় না, তাকে খেয়ে ফেলবে, কেউ আপনাকে হান্ট করে নিয়ে চলে যাবে, এটাকেও বন্ধ করতে হবে। হ্যাঁ, আমার সাউথ কোরিয়াতে কাজ করার সুযোগ হয়েছে। আমি সেই জায়গায় যেটা দেখলাম, অ্যাগেন আপসেটিং কিছুটা আমি বলবো। ইফ ইউ কম্পেয়ার দ্য জিডিপি বিটুইন সাউথ কোরিয়া অ্যান্ড বাংলাদেশ ইন দ্য ইয়ার অফ 1972, এটা সমান ছিল। আজকের সাউথ কোরিয়া কোথায়, আমরা কোথায়? আমি একটা কথা প্রায়ই বলি যে হলিউড থেকে সংস্কৃতির বিপ্লব বলিউডে আসার একটা ট্রেন্ড শুরু হয়েছিল। অস্ট্রেলিয়া বসে অবজার্ভ করতেছিলাম, হঠাৎ করে দেখি কিসের বলিউড গন, সাউথ কোরিয়ার দখল করে নিয়েছে। হ্যাঁ, আমরা তো যেহেতু বাংলাদেশের হিন্দি কিছুটা বুঝি, কিছু ওয়ার্ডের মিল আছে, সাউথ কোরিয়ার তো কিছুই বুঝি না, কিন্তু এত দৃষ্টিনন্দন করেছে, ওটাই এন্টারটেনমেন্ট জগতে ওরা দখল করে নিয়েছে, এবং আমরা ওগুলো ওয়াচ করছি। দেখেন ওরা কত দ্রুত নিয়েছে। এটার একটা কারণ বলি, অনেকগুলো কারণ আছে, তার একটা কারণ বলি। আপনি জেনে আশ্চর্য হবেন, বা আমি যদি প্রশ্নই করি, গবেষণায় এই পৃথিবীর কোন রাষ্ট্রের ইনভেস্টমেন্ট হায়েস্ট, এটা কি জানেন? সেটা সাউথ কোরিয়া। এটা আমেরিকা না, অস্ট্রেলিয়া না, কানাডা না, ব্রিটেন তো নাই, যেগুলো আমরা ওয়ার্ল্ডের টপ কান্ট্রি বলি। সাউথ কোরিয়ার গবেষণায় ইনভেস্টমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডের হায়েস্ট। আপনাকে এই মানসিকতা এবং এই প্ল্যান নিয়ে আগাতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে এডুকেশন খাতে, গবেষণা এবং এডুকেশনে চোখটা খালি খোলা রাখতে হবে। এই ইনভেস্টমেন্ট যেন কারো পকেটে না যায়, এটা যেন প্রপারলি যে আইটেমগুলো ধরে বাজেট করা হয়েছে সেখানেই ব্যয় হয়। আর ইনভেস্টমেন্ট করার পরে জানুয়ারিতে ইনভেস্টমেন্ট করলেন, মার্চে এসে বললেন ফল খাবেন, ইউ ক্যান ডু দ্যাট। এডুকেশন খাতে ইনভেস্টমেন্ট করতে গেলে উইদাউট স্টপ অ্যাটলিস্ট 5 ইয়ার্স ইনভেস্ট করতে হবে, তারপর আপনি দেখবেন কোনো কোনো জাতি তার থেকে লম্বা সময় ইনভেস্টমেন্ট করেছে। জাপানের কথা লক্ষ্য করেন, জাপানের গাড়ি কয়টা আছে? আমরা যদি কোয়ালিটির গাড়ির থেকে প্রশ্ন করি যে আপনার লাক্সারি কার, সেক্ষেত্রে জার্মান। নাম্বার অফ কার্স এবং মিডল ক্লাস ফ্যামিলির জন্য কার, সেক্ষেত্রে অবশ্যই জাপান। আপনি টয়োটা বলেন, হুন্ডা বলেন, নিশান বলেন, লেক্সাস বলেন, এগুলো সব জাপানিজ ব্র্যান্ড। সাউথ কোরিয়ার কয়টা আছে? ছিল 2টা, ওটার মার্চ করে একটা করে বলছে, তাই না? হাই হুন্দাই, আমরা কেউ বলি হুন্দাই। এই একটা গাড়ি দিয়েই সারা পৃথিবীর কার ইন্ডাস্ট্রিকে তারা থ্রেটের মধ্যে ফেলে দিয়েছে। আপনি যদি খুদ আমেরিকাতেও যান, রোডের স্ট্যাটিস্টিক দেখেন 10টার মধ্যে হুন্দাই গাড়ি কয়টা। আমার সৌভাগ্য হয়েছিল হুন্দাই ফ্যাক্টরি ভিজিট করার। শুনে আশ্চর্য হবেন, একটা বিল্ডিংয়ের ভিতর ওরা এন্টায়ার গাড়িটাকে বানিয়ে ফেলছে। গাড়িটা শুরু হয় টপ ফ্লোর থেকে,
বুসান নদীর তীরে যদি যান হুন্দাই কোম্পানি আছে, হ্যাঁ, যেটা আমাদের সবচেয়ে বিউটিফুল সিটিগুলোর মধ্যে পড়ে বুসান, নদীর উপরে, যেখান থেকে তাকালে জাপান দেখা যায়। যাই হোক, উপরের ফ্লোরে কারটা শুরু হয়, কারটা যখন নেমে যখন নিচতলায় আসে, শিপ দাঁড়ায় আছে, নামার পরে গাড়িটা জাহাজে উঠে যায়, এক্সপোর্ট করতেছে। টোটাল জিনিসটা রোবোটিক, এখানে হিউম্যানের কোনো কাজ নাই। হিউম্যান কাজ করবে কেন? হিউম্যান রিল্যাক্সে থাকবে, এনজয় করবে, তাদের ফ্যামিলি লাইফ মেনটেন করবে। ওরা কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে। সাউথ কোরিয়ার গল্প যদি বলি ওটা ওয়ান্ডারফুল স্টোরি হবে। তারা কোথায় আছে যেগুলো আমাদের চিন্তারও বাইরে। আমাদের যারা আইন প্রণেতা, আমরা যারা শিক্ষক, আমরা যারা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর হিসেবে আছি, আমরা কিন্তু সবাই এই শব্দগুলো ভ্রমণ করছি। আমি কোশ্চেন করছি আমাকে, আমরা তাহলে এই কথাগুলো বলছি না কেন? এই কনসেপ্টগুলো আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে এস্টাবলিশ করছি না কেন? আমি কাকে দায়ী করব? দায়ী তো আমরা শিক্ষকরাই। যে কনক্লুশন যেটাই হলো, আপনি যদি আসলে ওই লেভেলে যেতে চান, ওদের সাথে ডায়ালগে যান, কথা বলেন। ওরা তো এই জাতি না। আপনি জিজ্ঞেস করলেন যে চিকেন ফুডটা কীভাবে বানিয়েছ, ওরা হাইড করে আপনাকে ফলস ইনফরমেশন দেবে। নেভার দে ডো দ্যাট। ওরা সঠিকটাই বলবে। আর এগুলো তো আপনি জিজ্ঞেস করার প্রয়োজন, আপনি দেখেই বুঝতে পারবেন, তাহলে সেই কনসেপ্টগুলা আমরা এখানে নিচ্ছি না কেন? আপনার যদি একটা ভালো গুণ থাকে, আমি কি সেই গুণটা নিব না? আমি যদি দেখি আপনি মিথ্যা না বলেই একজন ভালো মানুষ এবং আপনার কেরিয়ারে আপনি উন্নয়ন করতে চান, তাহলে তো আমার তো শেখা উচিত। এই ভদ্রলোক মিথ্যা না বলে, গুনার কাজ না করে এত এগিয়ে যাচ্ছেন, আমি কেন প্রতিনিয়তই প্রতি ঘন্টায় মিথ্যা কথা বলছি? এই সেন্সটা আসলে গ্রো হওয়া খুব জরুরি। আমার প্রতিনিয়ত আমি এই নিয়ে ভাবি কীভাবে এখানে ইমপ্লিমেন্ট করা যায়। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় তো একটা বড় আমব্রেলা, ছোট্ট একটা ইউনিটের কথাই আপনাকে বলি। যেমন আমার একটা এইম আছে, বিশ্ববিদ্যালয়কে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ট্রান্সফর্ম এবং ট্রান্সফারেন্স করতে চাই, ট্রান্সফারেন্সি নিয়ে আসতে চাই। আমি এখন স্বপ্ন দেখছি, অলরেডি কাজ শুরু করে দিয়েছি, যে বিশ্ববিদ্যালয়ের মেন চ্যানেল হলো অ্যাডমিশন চ্যানেল। কারণ আপনি যাই বলেন, এই যে আমাদের বিশ্ববিদ্যালয় বিউবিটিতে 10,000+ স্টুডেন্ট, আমার 650+ স্টাফ। আমার স্টুডেন্টরা জ্ঞান আহরণ করছে, আমার স্টাফরা ইনকাম করে বাসার টেবিলে খাবার নিয়ে আসছে। এই টাকাটা একটা চ্যানেল দিয়ে ঢুকতেছে, অ্যাডমিশন ইউনিট দিয়ে। এই অ্যাডমিশন ইউনিটটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইউনিট বিশ্ববিদ্যালয়ের জন্য, স্পেশালি আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসি। সরকারি বিশ্ববিদ্যালয় লাকি, কারণ ওখানে অলরেডি পারাপারি আছে ছাত্রদের ভর্তি হওয়ার। আমাদের সেটা নাই, কিন্তু আমাদের ছাত্রদের কালেক্ট করতে হয়, এনকারেজ করতে হয়, আমাদের ভালোটা বলতে হয়। এভাবে আমরা সারভাইভ করছি এনিওয়ে। এখন অ্যাডমিশনে যেটা হচ্ছে, অ্যাডমিশনে দেখা যায় যখন ছাত্র এসে কোনো জিজ্ঞাসা করে, তাকে দৌড় দিয়ে যাইতে হয় আইদার হচ্ছে আপনার রিলেভেন্ট ডিপার্টমেন্টে অথবা একাডেমিক ডিপার্টমেন্টে। আবার যদি ধরেন কোন ফাইন্যান্সিয়াল আপডেট হলে তখন ফাইন্যান্স ইউনিটে যেতে হয়। তো এখন এই জিনিসগুলা ছাত্রদের একটা হ্যাসেল। তো আমি চাচ্ছি যে ওটাকে এআই দিয়ে ফুললি অটোমেশনের মধ্যে ফেলে দিতে। এআই দিয়ে অটোমেশনে ফেলে দেব। এআই দিয়ে যখন অটোমেশনে ফেলে দিচ্ছি, তখন একটা ছাত্র ওখানে এসে যত ধরনের কোশ্চেন আছে, ভয়েসে হোক টাইপ করে হোক, সব ক্লিয়ার হয়ে যাবে একটা টার্মিনাল থেকে, কম্পিউটার থেকে। আমরা বিউবিটির নিজস্ব অর্থায়নে একটা রোবট বানাচ্ছি, যদি সময় হয় পরে একবার এসে দেখে যাবেন। যে রোবটটা হিউম্যানয়েড রোবট, সে হচ্ছে আপনার ওখানে আসার সাথে সাথেই যে কোনো গেস্টকে গ্রিটিংস করবে এবং তার সাথে কনভারসেশনে যাবে, হাউ ক্যান আই হেল্প ইউ। সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের ট্রাস্টি সেখানে বরাদ্দ দিয়েছে, রিসার্চ গ্রান্ট দিয়েছে। আমরা আশা করতেছি খুব দ্রুত ওটা ইমপ্লিমেন্ট করব। মেশিন লার্নিংয়ে একটা মডিউল আছে যার নাম আমরা বলি এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। হ্যাঁ, সেটা একদম কমপ্লিট করাই আছে, গবেষকরা এটা তৈরি করে দিয়েছে। আপনি যতটা ভাষায় চান আমি ততটা ভাষায় সেট করে দিতে পারবো। আই মিন ইটস এ ম্যাটার অফ মাই 1 hour জব। আপনি যত ল্যাঙ্গুয়েজে চান,
আমরা যে 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 জিনিসটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি সেটাতে আমরা মাল্টি ল্যাঙ্গুয়েজ মুড রেখেছি। আমরা এটা দিয়ে আসলে রোবোটিক কনসেপ্ট বা ড্রোনের কনসেপ্টটা আমাদের আমি বলবো আমার ল্যাবে গিয়ে এটাকে এডুকেটেড করতেছি চাইল্ডদের। পরবর্তীতে আমি এটাকে অ্যাড করেছি যে নট অনলি বাংলাদেশ, আমার দায়িত্ব তো আমার মহাদেশকেও সার্ভ করা, আমার দায়িত্ব টোটাল হিউম্যানিটিকে সার্ভ করা। আমরা নেক্সট ফেজে এটাকে এশিয়াতে স্প্রেড করতে চাই। থার্ড ফেজে আমি এটা মিডল ইস্টে নিয়ে যেতে চাই, ওখানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে অ্যাড করছি। এখানে আরেকটা প্রসঙ্গ বলি যে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্সকে ট্রান্সপারেন্সি করা একটা বিরাট ব্যাপার, এটা উচিত। আমি তো মনে করি যে আমার ভাইস চ্যান্সেলর হিসেবে আমি কত বেতন পাই এবং আমি আমার বেতনের টাকা কীভাবে খরচ করি, ছাত্র, শিক্ষক, স্টাফ সবারই জানার রাইট আছে, সবারই জানার রাইট আছে। হ্যাঁ, জানো, তা আমরা চাচ্ছি এরকম ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি নিয়ে আসতে। আমরা আসলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট যেটা আছে এটাকে আমরা টেকনোলজি দ্বারা একটা অল্টারনেটিভ সলিউশন নিয়ে আসতেছি। আমি অলরেডি ঘোষণা দিয়েছি ক্যাশলেস ইউনিভার্সিটি। বাই দিস ইয়ার 2026 বিইউবিটি হবে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় যেটাকে বলবো ক্যাশলেস ক্যাম্পাস। এখানে আমাদের কোনো স্টাফ আপনার ওই টাকাকে টাচ করবে না। তাহলে কি বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে যদি কেউ ক্যান্টিনে খেতে চায়, বুকশপে কিছু কিনতে চায়, কিনতে পারবে না? অবশ্যই পারবে। এটা তো সহজ। বিকাশ যেমন অ্যাপস দিয়ে করছে, আমরা যে আইডি কার্ডটা দিচ্ছি, আইডি কার্ডে আপনার ক্যাশকে লোড করে নেবেন, আপনি ক্রেডিট রাখবেন, আপনি যেখানে যেটা কিনবেন টাচ করবেন, কেনা হয়ে যাবে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ আমার বিশাল অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের এটাকে চেক করার কোনো প্রয়োজন নাই, বা না অক্ষর অক্ষর মেলানোর কোনো প্রয়োজন নেই। সিস্টেমটা ক্লিক দিবে, কত ইনকাম, কত এক্সপেন্ডিচার, কত সারপ্লাস, এভরিথিং উইথিন এ মিনিট চলে আসবে। তো টেকনোলজিকে আমরা এইভাবে ইন্টিগ্রেশন করার চেষ্টা করছি ইউনিভার্সিটিতে। ইনশাল্লাহ, I wish after 4 years BUBT must move technology dependent university. অলরেডি আমরা অ্যাডপ্ট করেছি। হ্যাঁ, আপনার সাথে শেয়ার করি। এটা ওয়েস্টার্ন কনসেপ্টটাই আমি বিউবিটিতে নিয়ে এসেছি। আমি জয়েন করার পরে বিউবিটির একটা ইউনিট খুলেছি, একজন অ্যাকাডেমিশিয়ানকে ডাইরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছি এবং স্টাফও দিয়েছি চালানোর জন্য। ওটার নাম হচ্ছে বিউবিটি টেফ। টেপটা হলো আপনার টেকনিক্যাল এডুকেশন দিবে যারা, আমি সরি টু সে দিস ওয়ার্ড, আনফর্চুনেট চাইল্ড বলবো, যারা ফাইন্যান্সিয়াল হোক বা আদার লিমিটেশন কারণ বিশ্ববিদ্যালয়ে আসতে পারে নাই, এদেরকে হ্যান্ডস অন স্কিল করে দেওয়ার জন্য। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমাদের ছেলে মেয়েরা এই একটা কম্পিউটারে বসে ডিজিটাল মার্কেটিং করে সাধারণ একটু ডেটা কালেক্ট করে ফরেন কোম্পানিগুলো যে ভালো ইনকাম করছে কিন্তু। তা আমাদের এই টেফ ইউনিটটা আলহামদুলিল্লাহ খুবই পপুলার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, নাম বলতে অসুবিধা নাই, জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্ট এসে এত দূর থেকে এসে আমাদের এখানে কোর্স করছে। ঠিক তেমনি আমাদের নামকরা কলেজ হোলি ক্রস কলেজ থেকে মেয়েরা এসে আমাদের এখানে কোর্স করছে, মিরপুর বা আদার্স আছে, এদেরকে আমরা স্কিল করে তুলছি। এটা হচ্ছে প্রোগ্রামটা ডিপেন্ডস করে আপনি কোন প্রোগ্রাম করবেন। এটা আসলে খুব লম্বা না, 3 মাসের মতো করে কোর্সগুলো আমরা করাই বা আরও কম সময় দিয়ে করাই। আমি নিজ উদ্যোগী হয়ে আমি দেখলাম যে আমাদের অফিস সহকারী যারা আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট যারা আছে, এরা দেখলাম আপনার গুগলে যে এত সুন্দর করে ফাইলগুলো রাখা যায়, গুছিয়ে রাখা যায়, বা গুগলের যে আরও ফেসিলিটি আছে, গুগল তো শুধু জিমেল নয়, গুগল ক্লাসরুম আছে, গুগলে আপনি যদি উইন্ডোজ নাও কিনেন এন্টায়ার সিস্টেমটা গুগলে আছে। এই যে দেশকে আমরা ব্যয়বহুল করে চলছি, পেপারে আপনার করতে হবে, প্রিন্ট নিয়ে সাইন করতে হবে, ওয়াই গুগল ফর্ম আছে, এটা 100 জনের সাথে আমরা দ্য সেম টাইম কাজ করতে পারি, আমি ওখানে সাইন করে দিতে পারি। তা আমার যত অফিস স্টাফ আছে এন্টায়ার বিশ্ববিদ্যালয়ে, আমি প্রত্যেকটা স্টাফকে ফ্রি অফ কস্টে এই টেফের আন্ডারে ট্রেনিং করেছি। তারা এখন জানে হাউ টু ইউজ জিমেল। তারা এটা আগে জানতো না। যে আপনি জানেন তো জিমেল আমরা যেহেতু ফ্রি অফ কস্টে পাই, যেহেতু আমরা নন প্রফিটেবল অর্গানাইজেশন, কিন্তু এই ফ্রি অফ কস্টে কিন্তু লিমিট আছে। আমার একটা অফিস সহকারী যখন জিমেল ইউজ করে ফাইল পাঠাবে, 1 বছর কিন্তু তার কোঠা শেষ হয়ে যাবে, তখন আমাকে পারচেজ করতে হবে। এটা একটা সহজ বুদ্ধি আছে। আমরা দরকার কি, যেগুলো বড় বড় ফাইল আপনি হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করেন, হোয়াটসঅ্যাপ পিরিয়ডিক্যালি এগুলো রিমুভ করে দেয়, স্পেসের কিন্তু অনেক সংকট নাই। এটা তো ওরা জানার কথা না, জানবেও না।
আমাদের মতো যারা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমরাই অনেকে জানি না, আইটি লোক না হলে। যাই হোক, যে এই জিনিসগুলা আমরা কিন্তু ফ্রি অফ কস্টে আমরা ইনভেস্ট করেছি আমাদের স্টাফে, যে এই ট্রেনিংগুলো করেছে তাদেরকে আমরা পেড করেছি, ইউনিভার্সিটি মানি থেকে পেড করেছি। এই স্টাফরা যেহেতু ট্রেনিং করতেছে ওদের খাবার দাবারের ব্যবস্থা করেছে, সার্টিফিকেট করেছে, অনুষ্ঠান করে তো সার্টিফিকেট দিয়েছি। আমি তো বলেছি তোমরা আইটি স্কিল নাও, মুভ ফরওয়ার্ড। তার আনন্দ পেয়েছে। আমরা এআইকে আরও ধরেন আমাদের এটা তো আসলে ধরেন এটা ফ্যাশন নয়, এটা ইসেনশিয়াল। আমি একটা কথা বলি, এই যে আমাদের আমরা যেটা নিয়ে আশঙ্কিত, হ্যাঁ, যে আপনার ইরানের ঘটনা বা আমেরিকা ইসরায়েলের ঘটনা, এখানে আসলে কোন টেকনোলজি দাপিয়ে বেড়াচ্ছে আপনার নিঃসন্দেহে বলবেন এআই, ড্রোন, নাথিং এলস। এটা এআই, এটা বিশাল বিশাল আপনার এই মরণাস্ত্র সামনে এই ড্রোন দাপিয়ে বেড়াচ্ছে, কেউ এটাকে আটকাতে পারছে না, এটা প্রোডাক্ট অফ এআই। তো এখন প্রশ্ন হলো, আমি ওই দিকে যাব না মনেশ, আমি বলবো টেকনোলজিকে আমি হিউম্যানিটির জন্য গড়ে তুলতে চাই। সামনের একটা জিনিস আছে রোবোটিক সার্জারি, আপনার ক্লাসিক্যাল ডাক্তার বলতে কিছু থাকবে না। একজন এক্সপার্ট আমেরিকাতে বসে আছে, শুরু হয়ে গেছে অলরেডি। আমার জানা মতো এক বাঙালি চাইল্ড অস্ট্রেলিয়ার প্রথম রোবোটিক সার্জন, যে আমেরিকা থেকে ট্রেন করে এসেছে। যাই হোক, যেহেতু এই টেকনোলজিগুলো রোবোটিক সার্জারি হচ্ছে, একজন এক্সপার্ট ধরেন আমেরিকাতে বসে আছে, ওখান থেকে আপনাকে এই হাসপাতালে শোয়ায় সার্জারি করে ফেলছে। এটা হলো রোবোটিক সার্জারি। পৃথিবীতে এক্সপার্টদের ক্রাইসিস চলে থাকবে। এক্সপার্টের ক্রাইসিস দূরের কথা, নার্সদের যে ক্রাইসিস আসতেছে সামনে, আমার আর আপনার গড়ে বেড়ে যাচ্ছে, আমাকে টেক কেয়ার করবে, আমার বাচ্চারা সবাই তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আমার জন্য একটা নার্স লাগবে। নার্স সংকটই তো মেটাতে পারবো না, এই নার্সের সলিউশন রোবোটিক আসতে হবে। এখন দেখুন এআইয়ের এই যে ব্যবহারগুলা, এই ব্যবহারগুলোর জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে না? একজন লিডার তখনই লিডার, সে যদি দেখতে পায় একটা উইন্ড আসতেছে, একটা জ্বর আসতেছে, জ্বরের প্রস্তুতি কি সে আগে নিয়ে ফেলবে। তো এখন যেহেতু এই টেকনোলজি সারা পৃথিবীকে দাবি বেড়াবে, তাহলে আমাদের বাচ্চারা কি এই টেকনোলজি শিখবে না? অবশ্যই শিখতে হবে, নাহলে তো আমরা পিছিয়ে যাব। পিছিয়ে তো গিয়েছি, আরও পিছিয়ে যাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার ওয়ান, আমি মনে করি একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয় তার ফ্যামিলি এবং পরিবেশ থেকে, তার সারাউন্ডিং পরিবেশ থেকে। একাডেমিক ইনস্টিটিউট এই পরিবেশের একটা অংশ। আমরা বিউবিটিতে যে ধরনের এডুকেশন সিস্টেম এবং লাইফ দিয়ে থাকি, আমি মনে করি একটা শিশুকে বা একটা হিউম্যানকে মানুষ করার উপযোগী পরিবেশ দেই। হ্যাঁ, একটু অডভাবে মনে করতে পারে যে বিশ্ববিদ্যালয় লেভেলে আপনারা এগুলা কিভাবে করেন। আমরা আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক দিই, একজন মানুষ পূর্ণাঙ্গ মানুষ হয় যখন তার ইউনিফর্মের ভিতর শালীনতা থাকে। আমরা এরকম একটা পরিবেশ তৈরি করেছি। তার মানে কি, আমি আমার মেন অ্যাট্রিবিউটটাকে সেট করেছি যে হিউম্যান হও। এটা খুবই এসেনশিয়াল, বৈশ্বিকভাবে এটা এসেনশিয়াল। এই হিউম্যান হওয়ার জন্য যে পরে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নলেজ। নলেজ আছে বলেই তো মানুষ, নলেজ আছে বলেই তো মানুষ বিচার করতে পারে কোনটা রাইট, কোনটা রং, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। এই জাস্টিফিকেশন নলেজটা করতে পারে। এখন এই নলেজটা যেহেতু আজকাল কমার্শিয়াল আইটেম হয়ে গেছে, অনেকের জন্য এটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। বিউবিটি এই জায়গায় তার অবস্থানটা ধরে রেখেছে। আমি যেহেতু বাইরের বিশ্ববিদ্যালয় থেকে এসেছি, যেমন আপনি লক্ষ্য করেন, আমি বর্তমান সরকারকে ধন্যবাদ দিই, তেলের দাম বাড়ায় নাই, হুইচ ইজ গুড। এটা নিয়ে গবেষকরা আলোচনা করতে পারেন। হ্যাঁ, আমরা বিদেশে যখন কস্ট বাড়ে টিউশন ফি বাড়াই ফেলাই। আমি এসে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট নাম্বার বেড়ে যাচ্ছে, বিল্ডিং বাড়াতে হবে, ফ্যাসিলিটিস বাড়াতে হবে। যেমন আগে বাস ছিল না, আমি বাস দিয়েছি, প্রায় 10 কোটি টাকা আমার বাসে যাবে অ্যানুয়ালি বা তারও বেশি। হ্যাঁ, কিন্তু এগুলো তো আসলে আমার দেশে তো আমাদের মানে সরকার থেকে আমরা কোনো ধরনের গ্র্যান্ট পাই না বেসরকারি বিশ্ববিদ্যালয়, বরঞ্চ আমাদের ট্যাক্স দিতে হয়। এখানে ফাইন্যান্সিয়াল একটা ঘাটতি আছে। তাহলে এই সব টাকা কোথা থেকে ম্যানেজ হবে? নিঃসন্দেহে টিউশন ফি বাড়াইতে হবে। আমি বললাম যে টিউশন ফি বাড়াইতে হবে, সার্ভিস যদি আপনারা আপগ্রেড করতে টিউশন বাড়াইতে। ট্রাস্টে আমাকে একদম বলে ফেললো যে আমরা টাকার জন্য বিশ্ববিদ্যালয় বানাই নেই। যখন এটা আমি রেসপেক্ট করছি তাদের কমেন্টসকে, যখন ওনারাই এই কথা বলে ফেললো, তখন তো আমি এটা বাড়াইতে পারি না। যে তার সাথে একটা ইমোশন আছে, কথাটাতে ভালোবাসা আছে। তখন আমি ম্যানেজার এসে বুঝলাম আমার যা আছে তাই দিয়ে ম্যানেজ করতে হবে।
তো সেই জন্য আমরা কিন্তু আপনি যে কম্পেয়ার করেন আমাদের বিশ্ববিদ্যালয়, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের লেভেলের যে বিশ্ববিদ্যালয়, আমি যে বললাম আমি 11th র্যাঙ্কিং এখন আছি, আমাদের লেভেলের যে সব বিশ্ববিদ্যালয় সকলের থেকে আমাদের টিউশন ফি কম। আমি যেটা বললাম যে ছাত্রদের ট্রান্সপোর্ট দিয়েছি, একটা সিঙ্গেল টাকাও ট্রান্সপোর্ট ফেয়ারের জন্য নিই না আমরা। খুব কম বিশ্ববিদ্যালয় আছে যারা 80 লক্ষ টাকা ক্লাবের জন্য দিয়ে থাকে। খুব কম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে যারা 17 কোটি টাকা স্টুডেন্ট ওয়েভার দেয়, ফিজ ওয়েভার দেয়। তো এই জিনিসগুলো যে আমরা করে রেখেছি, চেষ্টা করছি ফাইন্যান্সিয়াল লিমিটেশনের মধ্যেও পিএইচডি একাডেমিক আনার। আমার সময়টা আমি বলবো, আমি লাকি ভাইস চ্যান্সেলর বলবো, যে কোনো সময়ের তুলনায় হায়েস্ট পিএইচডি হোল্ডার একাডেমিক আছে, হায়েস্ট প্রফেসর আছে, প্রফেসর এসেছে। আমার সময়ে যে পরিমাণ ফরেন ভিজিটর এসেছে, আমি বলবো আমি একজন লাকি ভাইস চ্যান্সেলর। তো এই জিনিসগুলো একজন ছাত্রদের তো এই জিনিসগুলো দরকার। আমরা একাডেমিক কারিকুলামকে রিভাইজ করছি, ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে নিয়ে আসার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ে বিভিন্নভাবে প্রতিযোগিতা করছি, যে একটা প্রজেক্ট নিয়ে আসবে, একটা গবেষণা করবে, তাকে ফাইন্যান্সিয়াল এইড দিচ্ছি, তাকে পুরস্কার দিচ্ছি, তাকে ডেকে নিয়ে ডিন অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দিচ্ছি, যাতে আমাদের ছেলেমেয়েরা এনকারেজ হয়। আজকে বিইউটি 23 বছরের বিশ্ববিদ্যালয়, আমি জয়েন করার পরে আমরা 2টা ইন্টারন্যাশনাল কম্পিটিশন থেকে গোল্ড মেডেল পেয়েছি, প্রথমবারের মতো। তো এই যে জিনিসগুলো চালু হয়েছে, এর সুফলটা আগামী দিনের ছাত্ররা কি আমাদের কাছ থেকে পাবে না? অবশ্যই পাবে, তাদের দাবিদার যারা বিইউটিতে আসতে পারে নাই। আমি তাদের জন্যই বলবো, আপনাদের জন্য, তোমাদের জন্যই বিইউটি। হ্যাঁ, আমি আবারও বলবো যে নাম উল্লেখ করা ঠিক হবে না। একটা মেয়ে প্রতিবন্ধী, সে মেয়েটা একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছিল, তাকে না করে দেওয়া হয়েছে। সামহাও তার প্যারেন্টস আমার সম্পর্কে জেনেছে, তারা এসে আমাকে জিজ্ঞেস করতে যে স্যারের সাথে দেখা করবো। তার সঙ্গত কারণেই রিসিপশন থেকে আমাকে মেসেজ আসছে, একটা প্রতিবন্ধী বাচ্চা নিয়ে এসেছে স্যার, তার মা দেখা করবে আপনার সাথে। আমি তো যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমার একটা লং টাইম কেটেছে, আপনি জেনে আনন্দিত হবেন, অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা রুল করেছে, প্রত্যেকটা বিজনেস অর্গানাইজেশনের সার্টেন পোর্শন অফ স্টাফ মাস্ট বি এই প্রতিবন্ধী, এবং তাদেরকে কাস্টমার অতি যত্ন করে মানে চলাফেরা করে। এই মেয়েটা যখন এসেছে আমি ইমোশনাল হয়েছি, এটা তো আমারও মেয়ে হতে পারতো, আমার 3 মেয়ের মধ্যে এটা একটা হতে পারতো। আমি বলেছি উইদাউট এনি কোশ্চেনে এই মেয়েকে ভর্তি করবো আমি। এবং আমি এটাও বলেছি ডিনকে ডেকে, ভাইস চ্যান্সেলর এক্সিকিউটিভ পাওয়ার থেকে, নর্মাল এক্সাম আওয়ার থেকে ওর জন্য ½ আওয়ার বেশি বরাদ্দ থাকবে। এটা আমার যদি সমালোচনা হয় হোক, কিন্তু আমি এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করলাম। আমি এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ করে আমার ফ্যামিলির কাউকে কিন্তু চাকরি দিই। আমার ফ্যামিলি মেম্বারদের বলে দিয়েছি যে ইউনিভার্সিটির শেডো ছায়ার মধ্যে তোমরা কেউ যাবে না, কিন্তু আমি ওই মেয়েটাকে দিয়েছি। আমি এটা নিয়ে এখন এমন ইমোশনালিটি পড়ি, আপনাকে কি বলবো, মেয়েটা ভালো করছে, পড়াশোনা করতেছে, রেজাল্ট যখন হয় ওর মা এসে আমার অফিসে এটা কান্নাকাটি শুরু করে দেয়, স্যার আপনি না হলে আমার মেয়েটাকে পড়াইতে পারতাম না। আমি ইমোশনাল হয়ে যাই। যে বিশ্ববিদ্যালয় মানে এটা হওয়া উচিত, এখানে আমরা মানুষ গড়বো, যার লিমিটেশন আছে সেই গ্যাপটা আমরা ফিল আপ করবো। না করে আমি যদি হাই ক্লাসের ভাইস চ্যান্সেলর হয়ে যাই, হাই ক্লাস ইউনিভার্সিটি হয়ে যাই, হাই ক্লাসের একাডেমিশিয়ান হয়ে যাই, আমি কি মানুষের সংজ্ঞাটা ধারণ করলাম? আমি বেস্ট অফ মাই নলেজ, এশিয়া পোস্ট একজন নবীনের যাত্রা, এটা আমি বলবো আমাদের সমসাময়িক যে মিডিয়া আছে তাদের তুলনায় এশিয়া পোস্ট একটা নবীন প্ল্যাটফর্ম। আমাকে যে আপনারা সুযোগ দিলেন তার জন্য আমি কৃতজ্ঞতা, আমার বিইউবিটি ফ্যামিলির তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পার্সোনাল লেভেল তো অবশ্যই। আমি ব্যক্তিগতভাবে একজন একাডেমিক এবং গবেষক, আমি আপনাদের উন্নতি, সমাজের কাছে দায়বদ্ধতা এটা স্মরণ করে দিচ্ছি। আপনাদের উন্নতি আমি আশা করছি। আমাদের তরফ থেকে যেটুকু সাপোর্ট যদি কখনো প্রয়োজন হয় আমরা উদার থাকব। টেকনোলজি বলেন, একাডেমিক রাইটিং বলেন, সেক্ষেত্রে আপনাদের প্রতিও আমাদের থাকবে। আমি আগে একটা কথা বললাম, একটা সোসাইটি সবাই মিলে, সরকার, একাডেমিশিয়া, বিজনেসম্যান, মিডিয়া, প্রত্যেকে মিলে, তা আমরাও আপনাদের কাছে আশা করব আমরা সবাই মিলে যে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ গড়ে তুলব, সেখানকার যে অংশীদারিত্ব, পার্টনারশিপ, বন্ধন, আপনারা এটা আমাদের সাথে অটুট রাখবেন। ধন্যবাদ।